যে বিষয়ে আমরা নজর রাখছিলাম, যে কয়েকদিন ধরেই আমরা দেখেছি যখন ঠিক বিধানসভা ভোটের আগে দেখা গেল যে বহু মানুষ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করছেন। কেন যোগদান করছেন? কারণ তাদের মনে হচ্ছে যে তখন বিজেপি বেশি শক্তিশালী, বিজেপি হয়তো ক্ষমতায় চলে আসতে পারে। এই চিন্তা ভাবনা থেকেই অনেকে যোগদান করছেন তৎকালীন সময় তৃণমূল ছেড়ে বিজেপিতে। তখন তাদের মনে হয়েছিল তারা প্রত্যেকে তাদের নেতৃত্ব দেন সাধারণ মানুষকে, তারা রাজনীতিবিদ। ভোট হলো, ভোটের ফলাফল এলো এবং গোটা চিত্রটা সঙ্গে সঙ্গে বদলাতে আরম্ভ করলো। একসঙ্গে কত নামই বা নেওয়া যায়, একাধিক নাম রয়েছে এবং সর্বশেষ নামটি সংযোজন হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের। তাকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই বেশ কিছুটা বিরক্ত। প্রথমেই বলে দিয়েছেন টপ টু বটম করাপ্টেড। তাকে কি করে দলনেত্রী নিল সরাসরি প্রশ্ন করছেন তিনি। দলের অন্দরেই প্রশ্ন উঠছে, কখনো সরাসরি, কখনো কথায়, কখনো আবার গানে গানে। দলীয় নেতৃত্বের প্রতি অসন্তোষ এভাবেই জাহির করে চলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিশেষত রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ফিরে আসার পর থেকেই সুর চড়িয়ে যাচ্ছেন কল্যাণ। এবার প্যারোডিগে সুরেরা খোঁচা কল্যাণের। রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে ক্ষোভের সুর মাথাচাড়া দিয়েছে তৃণমূলের অন্দরে। সরাসরি এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজীব বন্দ্যোপাধ্যায় যদিও পাল্টা কিছু বলেননি, তিনি কোনো প্রতিক্রিয়া দেননি, বরং উল্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু থামেননি। হুগলির কালী পুজো উদ্বোধনে গিয়ে মুখ খুললেন তিনি, গাইলেন গান, আর সেই গানের মধ্যেই কার্যত বিদ্রূপ। ক্ষমা চাইলেন দলত্যাগীদের কাছে, নাম করেই বললেন শুভেন্দু অধিকারীকেও আবার কবে দলে ফিরে আসবেন তিনি জানেন না শুভেন্দু অধিকারী। তিনি কিছুটা অভিমানও করেছেন। তিনি অভিমান করে বলেছেন, রাগ করিস না, ক্ষমা চাইছি। তার কারণ যারা দলত্যাগী, যারা দল ছেড়ে ফিরে আসছে, হয়তো তারাই অনেক বেশি কাছের হয়ে যাবে তৃণমূলে। আমরা আলোচনায় আসবো, তবে তার আগে একটা রিপোর্ট দেখবো। তৃণমূলেও নাচছি, বিজেপিতেও নাচছি। ও এপার ওপার কোন পারে জানি না। রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে ক্ষোভের সুর মাথাচাড়া দিয়েছে তৃণমূলের একাংশের মধ্যেই। বিক্ষুব্ধদের মধ্যে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার তিনি বিদ্রূপের সুরে গাইলেন প্যারোডি। আমার দুই গালে দুই জলের ধারা, মেঘনা যমুনা, মমতা দি এক কোণে, মোদিজি আরেক কোণে, দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। বিধানসভা ভোটের আগে 30শে জানুয়ারি চার্টার্ড ফ্লাইটে দিল্লি গিয়ে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব ব্যানার্জি। বিধানসভা ভোটে রাজীব নিজে হেরেছেন, বিজেপিও হেরেছে। এবার সেই তিনি ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফিরেছেন। ত্রিপুরার মঞ্চে রাজীবের তৃণমূলে প্রত্যাবর্তনের দিনই ক্ষোভ উগরে দিয়েছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতাদি নির্বাচনের মিটিংয়ের সময় ডোমজুড়ে বলেছিল যে রাজীব বন্দ্যোপাধ্যায়ের 3-4টে বাড়ি আছে গড়িয়াহাটে, তার টাকার ট্রানজাকশন চলছিল দুবাইয়ে। তা সত্ত্বেও কেন তাকে নেওয়া হলো সেটা শীর্ষ নেতৃত্বরা বলতে পারবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দলের কোনো কর্মীকে মনের আঘাত দিয়ে, কোনো বিশ্বাসঘাতকদের দলে ফেরত নেওয়া হবে না। শুধু রাজীবই নয়, রাজীবকে সামনে রেখে সরাসরি শুভেন্দুর নাম করে বিদ্রূপের সুরে কটাক্ষ করলেন কল্যাণ। নাম করেই বলেন শুভেন্দু অধিকারীও আবার কবে দলে ফিরে আসেন তা নিয়েই তিনি সন্দিহান। শুভেন্দু রাগ করিস না ভাই, অনেক কথা বলে ফেলেছি, আর রাগ করিস না। কখন কোন দিন তুইও চলে আসবি তার তো কোনো ঠিক নেই। যাদের যাদের সম্বন্ধে সমালোচনা করেছিলাম আমি তাদেরকে সবাইকে বলছি, কেউ রাগ করিস না ভাই। তখন তোরা তৃণমূলের বিরুদ্ধে চলে গেছিস, তাই বলেছিলাম। আবার কবে কোন দিন চলে এসে আমার চেয়ে অনেক কাছের বেশি তৃণমূলের হয়ে যাবি তোরা। মঙ্গলবার 4 কেন্দ্রের উপনির্বাচনে সবকটিতে জিতেছে তৃণমূল। আর সেদিনই তৃণমূল সাংসদের গলায় কখনো কটাক্ষ, কখনো অভিমানের সুর। যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজীবের ঘর ওয়াপসিকে অতীত বলে উল্লেখ করেছেন তৃণমূল সাংসদ। গানে কথায় কল্যাণের ক্ষোভ প্রকাশকে তেমনভাবে আমল দিতে নারাজ তৃণমূল নেতা মদন মিত্র।
যা হয়েছে দলনেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেকের সিদ্ধান্তে হয়েছে বলেই মত কামারহাটির তৃণমূল বিধায়কের। আমরা দলের 294 জন এমএলএ, 215 জন এমএলএ, একজন মাত্র এমএলএ। আমরা কোন দলের কোর কমিটি, সংসদীয় কমিটি, নীতি নির্ধারণ কমিটি কোনো ব্যাপারেই আমরা নেই। ফলে দলের নেতৃত্ব কি করবেন, কোনটা ঠিক করবেন না করবেন, এই ব্যাপারে কোনো মন্তব্য করা আমাদের পক্ষে, অন্তত আমার পক্ষে সমীচীন নয় বলেই আমি মনে করি। তৃণমূলের নীতি আদর্শ নিয়ে প্রশ্ন তুলে আক্রমণ শানিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই ধরনের লোক যারা 6 মাস আগে একরকম কথা বলেছেন, 6 মাস পরে আর একরকম কথা বলছেন, এবং যারা কোনো আইডিওলজিতে বিলিভ না করে দলবদল করেন, তাদেরকে খুব একটা ভালো চোখে দেখে না বলে আমার মনে হয়। বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন রাজীব, শুভেন্দুর মতো নেতারা। তাদের দেওয়া হয়েছিল গদ্দার তকমা, দলত্যাগীদের আক্রমণ করেছিলেন কল্যাণও। কিন্তু ভোটের ফল বেরোনোর পর ছবি বদলেছে। অনেকেই বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে ফিরছেন। এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছেন না শ্রীরামপুরের সাংসদ। তাই কখনো গানে, কখনো কথায়, কখনো বিদ্রোপের সুরে, কখনো সরাসরি নিজের মনের ক্ষোভ প্রকাশ করে চলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এখন দেখার ঘর ওয়াপসি নিয়ে দলের মধ্যে আড়ালে প্রকাশ্যে তৈরি হওয়া ক্ষোভকে কিভাবে সামাল দেয় তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রিপাবলিক বাংলা। কেউ প্যারোডি করছেন, কেউ বলছেন কোনো মন্তব্য করা সমীচীন নয়। তাহলে অস্বস্তিটা যে কোথাও রয়েছে সেটা বোধহয় নতুন করে বলে দিতে হবে না, কারণ যখন ভোটের আগের মুহূর্ত, প্রাক মুহূর্ত, সেই সময়তে অনেককেই বলতে শোনা গিয়েছিল যে যারা দল ছেড়ে আর চলে যাচ্ছেন পরে কিন্তু তাদের ফেরানো হবে না, তবু ঘর ব্যাপসি হচ্ছে। আমরা আলোচনায় আসবো, তবে তার আগে দেখে নেবো আজকের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্ন, দলত্যাগীদের ফেরানোয় ক্ষোভ বাড়ছে তৃণমূলে, অর্থাৎ দলত্যাগীদের যারা শীর্ষ নেতৃত্ব ফেরাচ্ছেন তার জেরে কি নিচু স্তরে যারা কর্মী রয়েছেন বা অন্যান্য যারা নেতারা রয়েছেন তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে? আমাদের পরবর্তী প্রশ্ন, তৃণমূলের একাংশের ক্ষোভ সামাল দিতে হিমশিম নেতৃত্ব। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে প্যারোডি করছেন বা সোজাসুজি বলছেন যে রাজীব বন্দ্যোপাধ্যায় করাপ্টেড, তাতে কি দলের মধ্যেই নেতাদের সামাল দিতে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে? আমাদের পরবর্তী প্রশ্ন, দলে ফেরার তালিকা ভবিষ্যতে আরো বাড়বে, অর্থাৎ আরো অনেকেই কি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন? আমরা আলোচনায় আসবো, তবে আজকে যারা যারা আমাদের সঙ্গে রয়েছেন একবার তাদের সঙ্গে পরিচয় করে দিই আপনাদের। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র রাজশ্রী লাহিড়ী, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়, এবং সোজাসুজি স্বর্ণালীতে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী সায়ন ব্যানার্জি। সায়ন রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন, আপনাকে স্বাগত। এবং আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র দেবু টুডু, আপনাকে স্বাগত দেবুবাবু, সোজাসুজি স্বর্ণালীতে এবং অতি অবশ্যই রিপাবলিক বাংলায়। রাজশ্রী, কি মনে হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্যারোডি গাইছেন যার দলে রাজীব বন্দ্যোপাধ্যায় ফিরে এসেছেন, যিনি কিনা কয়েকদিন আগে আপনাদের দলে ছিলেন? মানে রাজীব বন্দ্যোপাধ্যায়ের এই যে পট পরিবর্তন, এটা কি রাজনৈতিকভাবে তার ক্যারিয়ারে প্রভাব ফেলতে চলেছে? দেখুন, উনি ভারতীয় জনতা পার্টিতে যখন এসেছিলেন বা তৃণমূল থেকে যারাই এসেছিলেন, বিধানসভা নির্বাচনের আগ দিয়ে যে সময় বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ যাচ্ছে সেই সময় সবাই এসেছিলেন এবং এই বক্তব্য রেখে যে পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় সামাল দিতে পারছেন না, এখানে ভারতীয় জনতা পার্টির প্রয়োজনীয়তা আছে এবং সেখানে তারা এই পশ্চিমবঙ্গকে রক্ষা করার উদ্দেশ্যে তারা ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হতে চাইছেন। এবার ভোটের ফলাফল অন্যরকম হওয়ার পর তাদের দমবন্ধকর পরিবেশটা হঠাৎ করে আবার কি করে দম নিতে সাহায্য করেছে সেটা তারাই বলতে পারবেন। এবং খুব আশ্চর্যের বিষয়, আপনি যদি এটা দেখেন যে যতগুলো লোক এতক্ষণে গিয়েছে বা এতদিনে গিয়েছে, তাদের থেকে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ কিন্তু অন্য কেউ শানায়নি। তো যারা যত বেশি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছে, সে কিন্তু তত তাড়াতাড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের পা গিয়ে ধরেছে। তো এখানে
হয় রাজস্বীবাবু, মানুষ শুভেন্দু দল অধিকারীর নামটা এখানে নিতে ইচ্ছা করছে আমার। শুভেন্দু অধিকারীও কি মমতা বন্দ্যোপাধ্যায়কে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কখনো আক্রমণ শানাননি রাজনৈতিক বিভিন্ন অবশ্যই জনসভা থেকে? করেছেন, অবশ্যই করেছেন, কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে বাকিদের একটা তফাৎ তো দেখাই যাচ্ছে। তো সেটা তাদের কার্যকলাপটাই বলে দিচ্ছে। এবং শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন মালিনী ভট্টাচার্যের কাছে পরাজিত হওয়ার পরে ইতিহাসে দ্বিতীয়বার। এই যে মিথটা তৈরি হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো পরাজিত হতে পারেন না, সেটা ভেঙে চুরমার করে দিয়েছেন আরেকবার শুভেন্দু অধিকারী। তো সেখানে শুভেন্দু অধিকারীর সঙ্গে একটা তফাৎ তো থাকবেই। বেশ, আমি একটু দেবুবাবুর কাছে, দেবু টুডু রয়েছেন আমাদের সঙ্গে। একটা কথা বলুন, রাজীব বন্দ্যোপাধ্যায় দল ছেড়ে চলে গেলেন, সেই সময় তাকে তার সম্বন্ধে হাজারো নানা রকমের কথা বলা, গদ্দার বলে উচ্চারণ করা হয়েছিল অনেকের সম্বন্ধে। সেই গদ্দারের দাগটা হয়তো রাজীব বন্দ্যোপাধ্যায়ের পেছনেও ছিল। তো হঠাৎ গদ্দার কি করে পশ্চিমবাংলার মাটি ছেড়ে ত্রিপুরায় গিয়ে যোগদান করে ফেললেন? মানে এটা আপনাদের দলে কোনো সমস্যা নেই? না, দেখুন, বিধানসভা নির্বাচনে যে অবস্থা তৈরি হয়েছিল তাতে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে সময়ের অপেক্ষা। তাদের সমস্ত শক্তি, কেন্দ্রীয় সরকারের শক্তি এবং ওনাদের রাজনৈতিক শক্তি নিয়ে বারবার উড়োজাহাজে করে বাংলায় এসে আবার চার্টার্ড বিমানে করে এই লোকগুলোকে নিয়ে গিয়ে জয়েন করালো যে ইসবার 200 বার সরকার আসছে। আর যারা গেছে তারা ভাবছে সত্যিকারই সরকার আসছে। একজন প্রধান বিশ্বাসঘাতক, সে তো মুখ্যমন্ত্রী হবে বলে লাপাচ্ছে, এখনো লাপাচ্ছে। তো এরা ভাগ করে ফেললো কে মুখ্যমন্ত্রী হবে, কে কোন মন্ত্রী হবে। মানুষ তো আশায় থাকে। সেই মানুষগুলোকে এমন লোভ দেখালো বিজেপি। অর্থাৎ আপনি বলছেন ক্ষমতার লোভে রাজীব বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন তো? আপনি তাহলে এটা বলছেন ক্ষমতার লোভে রাজীব বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, তা একই কারণেই তো ফিরে আসতে পারেন। সবাই ওই যে মির্জাফর গেছে, মির্জাফরের নাম একটা সম্প্রদায় আর নাম দেয় না। আর আগামী দিনে হিন্দুরা, বাঙালিরা ওই মির্জাফরের নাম দেবে না গোটা বাংলায়। 14 সাল থেকেও ভেতরে ভেতরে যোগাযোগ করেছে ক্ষমতার লোভে, লোভ দেখিয়েছিল আপনারা জানতেন 14 সাল থেকে যোগাযোগ করেছে, আপনারা কোনো পদক্ষেপ নেননি কেন? মুখ্যমন্ত্রী হবে। হ্যাঁ বলুন। আপনারা যদি জানতেন যে 14 সাল থেকে যোগাযোগ করেছে, কেন আপনাদের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? কেন বহিষ্কার করে দেননি দল থেকে? উচিত ছিল তো করে দেওয়া। আর উনি নিজে বলেছেন তো যে আমার বিশ্বাসঘাতকতা আমি 14 সাল থেকে করেছি, এই দলের বিরুদ্ধে ধীরে ধীরে করেছি, অমিত শাহর সঙ্গে যোগাযোগ করেছি। ওই অসভ্য বর্বরটা বাঙালি নয়, বাঙালিরও হতে পারে না, এই নোংরা মির্জাফর। আর নাম নেওয়া হয় না, একটা সমাজে নাম নেয় না। দেখবেন আজকে যাকে মির্জাফর বলছেন, এরকম গদ্দার অনেকে আপনারা বলেছিলেন, তারা আজকে দলে ফিরছে। দেবুবাবু, আমি আসছি আপনার কাছে। আমার সঙ্গে সায়ন আছে। আচ্ছা সায়ন, রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কারোর কোনো সমস্যা নেই, অথচ রাজীব বন্দ্যোপাধ্যায় যিনি রাজ্যের মন্ত্রী ছিলেন, গুরুত্বপূর্ণ দপ্তর সামলিয়েছেন, তিনি পশ্চিমবঙ্গে যোগদান না করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যোগদান না করে ত্রিপুরায় গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যোগদান করতে। আপনার কি মনে হয় বিষয়টা খুব স্বাভাবিক? দেখো, আসছি দেবুবাবু, আসছি। এটাতেই আমার প্রশ্ন, যে সবাই ফিরে আসাতেই আমার প্রশ্ন। সায়ন, আপনি কি নামটা এফিডেভিট করে সায়ন ব্যানার্জি করেছেন? দাঁড়ান না, আসছি দেবুবাবু, দাঁড়ান, শুনুন, বলছি এইটা শুনুন। যে ছেলেটা আমাদের থেকে চলে গেছে, কোনো সহায়ক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ও কিছু কারসাজি করেছে। আমি খুব পরিষ্কারভাবে বলছি, টিরজাফর অনেক পরের বিষয়। আমি বলছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার ক্যাবিনেট মন্ত্রী সম্পর্কে এই কথাটা বলেছিলেন। কে তৃণমূলে থাকলো, কে বিজেপিতে থাকলো, আমার সেকেন্ড কনসার্ন। আমার ফার্স্ট কনসার্ন হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী তার ক্যাবিনেট মন্ত্রী সম্পর্কে প্রকাশ্য দিবালোকে জনসভা থেকে বলেছিলেন যে তিনি একটি দুর্নীতির সাথে যুক্ত বন সহায়ক দপ্তরের। এই সমস্ত অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছেন। এখন বন সহায়ক দপ্তরে যিনি অভিযুক্ত, সেটা তৃণমূল কবে বুঝতে পারলো না, যবে রাজীব ব্যানার্জির সাথে পার্থ চট্টোপাধ্যায়ের যে ওই দর কষাকষিটা চলছিল, যে না বারবার মিটিং হয়েছে পার্থ চ্যাটার্জির বাড়িতে, আপনার মনে আছে? সৌগত রায় যাতে না বিজেপিতে যায় তাই জন্য অ্যাপয়েন্ট করা ছিল হচ্ছে এই মুখ থেকে বেরিয়ে গেল, আবার হতে পারে, যাই হোক, শুভেন্দু অধিকারী যাতে না বিজেপিতে যায় সেই জন্য সৌগতবাবুকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, আর এনাকে অ্যাপয়েন্ট করা, রাজীব ব্যানার্জির জন্য অ্যাপয়েন্ট করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। ততদিন অবধি এনাদের ক্লিন চিট ছিল। যেই চলে গেল তারপর এলো
বনসহায়ক দপ্তর, সেই বনসহায়ক দপ্তরের দুর্নীতি যা নিয়ে যাদের হক চাকরি পাওয়ার কথা ছিল যারা পেল না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমি শোনালাম। এটা কোনো অন্য কোনো কর্মীর কথা নয় যে আবেগের বসে বলে ফেলেছে আমি দরজার সামনে শুয়ে থাকবো, রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা। আমার দ্বিতীয় কথা আমি এখানে বলছি, একটা গান ছিল না কিছুদিন আগে খুব হিট হয়েছিল, বচপন কা প্যার মুঝে ভুল নেই জানা রে, ভুলবে কি করে? শুভেন্দু অধিকারীর কথা এক্ষুনি যে এত জোর দিয়ে বলছেন, কালকে সবচাইতে যিনি সেফ খেলেছেন তার নাম কল্যাণ ব্যানার্জি। কল্যাণ ব্যানার্জি এটা অনুভব করতে পারছেন এখন যে আমি যদি শুভেন্দু অধিকারীকে এখন বেশি আগবাড়িয়ে আক্রমণ করে ফেলি, এই শুভেন্দু অধিকারী এখন ত্রিপুরায় কেউ যোগদান করছে, কেউ গোয়ায় যোগদান করছে, ইনি হয়তো অন্য কোনো জায়গায় গিয়ে যোগদান করবেন, কিন্তু এসে তৃণমূল কংগ্রেসের আরো ক্লোজ জায়গায় চলে যাবে। সৃজিতা, নিশ্চয়ই তোমার মনে আছে, দাঁড়াও 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 আমি জাস্ট কমপ্লিট করছি। আচ্ছা হ্যাঁ স্যার, শেষ করে দাও। দেবুবাবু আসছি, আপনার কাছে আমার অনেক প্রশ্ন রয়েছে। দেবুবাবু আসছি, হ্যাঁ স্যার আমি জাস্ট কোনো রাজনৈতিক দল থাকবে না, উঠে যাবে, কংগ্রেস উঠে গেছে। না এটা কখনোই একটা এক্স্যাক্টলি দেববাবু, থ্যাংক ইউ আমি বিজেপির যিনি প্রতিনিধি আছে আমি তার কথা রেশ ধরেই বলছি। দেখুন, বিজেপির কাছে না এই বাংলাকে একটা ফ্রেশ গভর্নমেন্ট দেওয়ার একটা সুযোগ ছিল, কম বেশি আমরা সবাই জানি। সেই জায়গা থেকে বিজেপি, আপনার নিশ্চয়ই মনে আছে সৃজিতা সেই ক্যাম্পেনের কথা, আর নয় অন্যায়, সবার মনে আছে। আমরা বারবার একটা কথা তখন বলেছিলাম, অন্যায়গুলো কে করেছে? তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের চেয়ার টেবিল করেছে? না তো, অন্যায় করেছে এই শুভেন্দু অধিকারী, অন্যায় করেছে এই মুকুল রায়। বিশ্বজিৎ কুন্ডু ওপেন ক্যামেরার সামনে বলেছিল আমি 61 জনকে চাকরি পাইয়ে দিয়েছি, তাদেরকে সগৌরবে নিয়ে আবার টিকিট দেওয়া হলো, অর্থাৎ আবার বকলমে সে মানুষগুলোই এলো। দিনের শেষে আমরা কি দেখছি এখন? আচ্ছা, এই শুভেন্দু অধিকারী কালকে যদি আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসে, এমনিতে এখন তো হয়েছে গোটা রাজ্য জুড়ে সংসদীয় গণতন্ত্রে আসলে যেটা হলো একটা বিরোধী শূন্য জায়গা কার্যত তৈরি হলো, যেটা তৃণমূল কংগ্রেস চেয়েছিল করতে। আমি রাজশ্রীর কাছে, রাজশ্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যটা অনেকবার উঠেছে। দেবুবাবু আসছি, একে একে আসছি। রাজশ্রী, শুভেন্দু অধিকারীও কখনো আসতে পারেন, সেটা দেবুবাবু নিজেও বলছেন, এমনকি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন। এক সেকেন্ড, আপনি লিখে দিতে পারবেন শুভেন্দু অধিকারী আগামী 4 বছরে তৃণমূল কংগ্রেসে আসবেন? আপনি জোর গলায় বলুন, বলুন বলুন কেন, দেখুন কেন, বলুন বলুন বলুন। আসছি সায়ন, এটুকু বলতে পারি, যেমন কংগ্রেস নেই, সিপিএম নেই, তেমন বিজেপিও থাকবে। এক্স্যাক্টলি সৃজিতা, প্রশ্নের উত্তর নেই, তার মানে ওই শুভেন্দু অধিকারী আসলে কালকে গ্রহণ করবে তৃণমূল। একটি রাজ্যে আপনি বলছেন একটি রাজ্যে বিরোধী থাকবে না রাজশ্রী, একটি রাজ্যে বিরোধী থাকবে না। দেখুন, এই কথা তো মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের সময়তেই বলেছিলেন, সেটাই তৃণমূল কংগ্রেসের প্রবক্তা বলছেন। 42-এ 0, নিশ্চয়ই সবার 2019-এর মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য মনে আছে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পিঠে লিখে ঘুরতে হবে, সিপিএম করি না। 2021-এর নির্বাচনের আগে সেই একই কথা উনি বললেন যে বুকে লিখে ঘুরতে হবে, বিজেপি করি না। তো এটা তো উনাদের বক্তব্য, এটা তো উনাদের কথা। দেবুবাবু, রাজর্ষি লাহিড়িটা আমি, আপনি নন। আমি রাজর্ষি লাহিড়ি, আপনি নন। আপনি যদি ভুলে গিয়ে থাকেন তাহলে মাধ্যমিকের সার্টিফিকেটটা বা বার্থ সার্টিফিকেটের নামটা আরেকবার দেখে নিন। দ্বিতীয় কথা হচ্ছে, সৌগত রায়ের প্রসঙ্গটা একটু আগে উঠলো। আচ্ছা, নাম সার্টিফিকেটটা খুঁজে পেয়েছেন? বার্থ সার্টিফিকেটটা কি খুঁজে পেয়ে গেছেন দেবুবাবু? তাহলে বার্থ সার্টিফিকেটটা দেখিয়ে দিন, আপনার নাম দেবুবাবু নয়। সৌগত রায়ের কথা এখানে বলা হয়েছে। সৌগত রায় অনেক কথা বলছেন। এই সৌগত বাবু ঠিক কতবার কতগুলো দল পরিবর্তন করেছেন এটা বোধহয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নিজেও জানেন না, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক কি কি কথা বলেছিলেন এটাও বোধহয় ওনারা ভুলে গেছেন। আজ কিন্তু রাজশ্রী, আমি একটা প্রশ্ন এখানে করতে বাধ্য হচ্ছি, জোর দিয়ে কি বলা যেতে পারে যে সব্যসাচী দত্ত যিনি আপনাদের দলে গিয়েছিলেন তিনি দুদিন পর চলে এসেছেন, সুনীল মণ্ডল, মুকুল রায়, কত নাম নেব রাজশ্রী? আপনারা কাদের সাথে দল, আপনারা বাংলায় কাদের সঙ্গে শক্তি তৈরি করেছিলেন? কাদের? আমরা কারোর সাথে শক্তি কোন শক্তি আপনারা চেয়েছিলেন? বাঙালি শক্তি চেয়েছিলেন? তারা দলে এসেছেন, তাদের মনে হয়েছিল, এবং আজকে তাদের অন্য জিনিস মনে হচ্ছে, তো তারা পরিষ্কারভাবে তারা সেখানে চলে গেছে। তো রাজনৈতিক দলে এটা তো নতুন কিছু হয়নি। কংগ্রেস ভেঙে তৃণমূল হয়েছে, সিপিএম এর এক
উদ্রাস মানুষ কমিউনিস্ট পার্টি থেকে চলে এসেছে। তুমি জেনে বুঝে এটাকে অ্যালাউ করছো না। আমি বলছি রাজশ্রী বলো, সেই আমি বলছি। লোকগুলোর কথা বললে সব্যসাচী দত্ত হচ্ছেন সেই মানুষ ডাকাতকালীর মতো, ডাকাতি করতে বেরোনোর আগে ডাকাতকালীর পুজো করা হয়, সিন্ডিকেটের আগে সব্যসাচী বাবুর নাম আসে। তোমরা সেই সব্যসাচী বাবুকে নিয়ে তো আবার এমএলএ টিকিটটা দিলে কিসের ভিত্তিতে? মানুষের অভিযোগই তো ছিল ভাই। মুকুল রায় কোন সন্ত ছিল বলতে পারো তুমি? তো এই ক্ষেত্রে যে সিপিএম থেকে যে সমস্ত লোকেরা গিয়েছিল ভাই, সেগুলোর কি কোনো বক্তব্য, কোনো অজুহাত কোথায় গেছে? কোন লোকেরা সিপিএম থেকে গেছে? তোমার কোন লোকেরা রেজ্জাক সিপিএম মোল্লা, থেকে গেছে? মঈনুদ্দিন শামস, কানাইচন্দ্র মণ্ডল, রফিকুল ইসলাম, ধীরেন্দ্রনাথ লায়ের, তোমাকে আমি শায়নের যায়নি, আমি শায়নের তাদেরকে তুমি কি বলবে? যে 72-এ যেটা যে নেতা পরিষ্কার দাঁড়িয়ে বলছে আমি আগে মুসলমান তারপরে কমিউনিস্ট, একদম এই কথা বলছে, একদম। তাকে নিয়ে তোমরা চলেছিলে কি করে? একদম একদম। সৃজিতা আমি খালি এখানে একটা কথা তুলতে চাই। আসছে দেবুবাবু আসছে। আমি খালি একটা কথা, তর্ক করো না ভাই। আপনি বলুন দেবুবাবু, আপনি বলে যান। আপনারাই সরকার, আপনার নেত্রী মনে করেন, তারাই সরকার, তারাই বিরোধী। আপনারা বিধানসভা তুলে দিন না, বিধানসভা তুলে দিন, সব তুলে দিন। সৃজিতা আমি খুব নির্দিষ্টভাবে দুটো পয়েন্ট এখানে রাখছি। এখানে বারবার ঘুরে ফিরে না একটা নাম খুব আসছে, দ্যাট ইজ সুনীল মণ্ডল। আচ্ছা, সুনীল মণ্ডল কে ছিল? সুনীল মণ্ডল ছিল লেফটের বিধায়ক, খুব নির্দিষ্টভাবে বলছি। এই লেফটের বিধায়ক তৃণমূল প্রথম কবে বিধায়ক ভাঙানো শুরু করলো মনে আছে? 2014 সালে 4 জন রাজ্যসভার ভোটে দাঁড়িয়ে তাদেরকে জেতাতে হবে, তাদের বিধায়ক কম পড়েছিল। তার মধ্যে আবার এমন একজন যাকে ভোটে দাঁড় করিয়েছিলেন, তার আগে করেছে ভাই লেট মি কমপ্লিট। সৃজিতা সেই 4 জনের মধ্যে এক সেকেন্ড সাধু সাজছে কেন যে সিপিএম এর লোক? আরে তোমার দল ভাঙালে তুমি সাধু সাধুতে অসুবিধা নেই। আমরা কারোটা শুনতে পাচ্ছি না, একজন সৃজিতা আমি যে কথাটা বলছি তৃণমূলের থেকে আসবে না সৃজিতা, না 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 এটা তো পশ্চিমবঙ্গে প্রথমবার হচ্ছে না। ব্যাস আসছি। সায়ন আপনার নামটা খুব পছন্দ মনে হচ্ছে সায়ন, আপনি এফিডেভিট করেন। আমি বলছি যে এই সুনীল মণ্ডল, এই দল ভাঙানোর রাজনীতি বাংলায় প্রথম যদি কেউ শুরু করে থাকে তার নাম তৃণমূল কংগ্রেস। নিজের রাজ্যসভার সাংসদ জেতানোর জন্য সেই সময়তে এই কর্মকাণ্ড তারা করেছিল। সেই সুনীল মণ্ডলদেরকে দিয়ে শুরু আজকে সেই ট্রেন্ড আমরা চলছে। এক্ষুনি রাজশ্রী যে কথা বলছিল যে কুমোরটুলি থেকে কি লোক তৈরি হবে, আমি খুব নির্দিষ্টভাবে বলছি বিজেপি একটা আইডিওলজিক্যাল বেসড দল। বিজেপি 6% ভোট পেলেও বিজেপি এই কর্মকাণ্ডে আগে কোনোদিন জড়িয়ে পড়েনি, কিন্তু কয়েক বছর ধরে আমরা দেখতে পারলাম সিপিএম কার দল ভেঙে সিপিএম তৈরি হয়েছে। আপনি বলুন তো, কার দল আমরা ভেঙেছি? তৃণমূল ভেঙেছি, কংগ্রেস ভেঙেছি। দেবুবাবু এখানে রয়েছে, দেবুবাবু বলুক। দেবুবাবু এত কিছু বলছেন, আপনি বলুন একটা কথা। সৃজিতা, দেবুবাবুকে জিজ্ঞাসা করুন। 213টা বিধায়ক পাওয়ার পরেও কি কারণে অন্য দলের বিধায়ক লাগে আপনাদের? এক মিনিট সায়ন। হ্যাঁ দেবু, তৃণমূলে যোগ দিয়েছে। ওরা যদি না থাকে, ওই দলে কেউ থাকে, সিপিএম থেকে আমাদের দিকে এসেছে, আমরা ভাঙাইনি। রেজ্জাক মোল্লাকে আমরা পরিষ্কার লড়াইলাম ছিল সিপিএম এর বিরুদ্ধে। রেজ্জাক মোল্লাকে আমরা পরিষ্কার লড়াইলাম সিপিএম এর বিরুদ্ধে। আমি একটা বিষয় আলোচনা করতে চাইছি, আমি একটা বিষয় বলতে চাইছি। ঠিক আছে, আমি আসছি। আমাকে একটা বিষয় বলুন, এই যে একের পর এক দল পরিবর্তন করছেন রাজনৈতিক নেতারা, এটা তাদের কাছে একটা কেরিয়ার। তারা যতটা না মানুষের কাজ করেন, খুব সুস্পষ্টভাবে বোঝা যায় যে এটা তাদের কাছে কেরিয়ার, তাদের কাছে আগামীতে এগিয়ে যাওয়ার একটা পর একটা সিঁড়ি তৈরি করার জন্য একটা রাস্তা। আমি একটা জিনিস বুঝতে চাইছি, মুকুল রায় দল ত্যাগ করলেন, মুকুল রায় দল ত্যাগ করে বিজেপিতে গেলেন। এবার মুকুল রায়ের ঘনিষ্ঠ হচ্ছে সব্যসাচী দত্ত, লুচি খেতে যেতেন মাঝে মাঝে, আমরা দেখেছি ব্যক্তিগত সম্পর্ক, লুচি খেতে যেতেন, হতে পারে। এইবার বিষয়টা হচ্ছে এই ঘনিষ্ঠতার জেরে দল পরিবর্তনের একটা প্রচলন আমরা অনেকদিন থেকে দেখতে পাচ্ছি। সুনীল মণ্ডল তিনি আবার মুকুল রায়ের ঘনিষ্ঠ, মুকুল রায় দল ছাড়লেন, সুনীল মণ্ডলও দল ছাড়লেন। অর্থাৎ কোথাও না কোথাও কি রাজস্বী একটা জিনিস আমাকে বোঝান, আপনারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছেনই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে দলের মধ্যেই তো প্যারালাল এক একটা করে দল চলে, যেখানে
যেখানে সবাই ঘনিষ্ঠ লোকেদের নিয়ে যাতায়াত করছে, এই জায়গাগুলোকে আপনারা আটকাতে পারবেন? মানুষের বিশ্বাস কি করে অর্জন করবেন আপনারা? না দেখুন, বিজেপি এতে কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে না, কারণ তৃণমূল থেকে যারা এসেছিল তারা চলে যাচ্ছে। আপনাদের বিধায়ক সংখ্যা কমছে। রাজ্যের প্রধান বিজেপির যে কোর, সিপিআইএম শূন্য, বিজেপির তাই যে আপনারা বিরোধী। আপনাদের সে কিন্তু বিধায়ক যাচ্ছে সংখ্যা না, কমছে। সে কিন্তু যাচ্ছে না। রাজশ্রী, বিরোধী দলনেতা নিজেই তো প্রাক্তন তৃণমূলে আজ থেকে 10 মাস আগে। তো বিজেপির নিজস্ব বিধায়ক আছে, বিজেপির মানে তুমি বিধায়কের বাদের সংখ্যা খাতায় নেই। ধরছো? তা বাদের খাতায় কেন ধরতে যাব? আপনি বলছেন যে বিজেপির কেউ নেই, না, কেউ বিজেপির নেই নিজস্ব বলে বিধায়ক বলছি, নেই। যাকে বিরোধী দলনেতা বিজেপির করেছো 2,28,00,000 সেই তো পশ্চিমবাংলার মানুষ ভোট করছে। দিয়েছে, তো সেটাই তো বিজেপির সবথেকে বড় সম্পদ। না, বিজেপি যে আপনাকে যারা ভোট দিয়েছে, আজ বিজেপিকে যারাই ভোট দিয়ে থাকুক না কেন, তারা তো একটা বিশ্বাস থেকে ভোট দেবে। অবশ্যই দিয়েছে। যে ব্যক্তি তৃণমূলেই সেই ব্যক্তিটিকে মানতে পারছে না, সেটা ABCD যেই হোক না কেন, সেই একই ব্যক্তি বিজেপিতে চলে গেলে কেন তাকে ভোট দেবে? আবার সেই একই ব্যক্তি দুদিন পরে হেরে যাক বা জিতে যাক, আবার তৃণমূলে ফিরে এলে তাহলে মানুষের ভরসা কোত্থেকে পাবেন? তৃণমূল তো তবুও যেখানে 57টা ভোটে নির্বাচনে যদি উপনির্বাচনে লাখ পেরিয়ে যায়, আপনারা তো সেই জায়গাটা ধরে রাখতে পারছেন না। না, উপনির্বাচনের লক্ষ্য ভোটের তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কি হয়েছে না হয়েছে এবং কি জিনিসটা হচ্ছে, সেটা তো টিভির পর্দাতেই দেখা গেছে। সেটা তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভই দেখিয়েছে, দেবুবাবুর প্রশ্ন নতুন কি করে তো হয়েছে? কোনো কিছু দেখায়নি। দেবুবাবুর প্রশ্ন কি প্রশ্ন হয়েছে? তো তাহলে হয় দেবুবাবু টেলিভিশন দেখেন না, আর না হলে পরে দেবুবাবু গান্ধীজির 3 বাঁদরের মতন একটি বাঁদরকে যদি অনুসরণ করেন, তাহলে আমার তো নতুন করে কিছু করার নেই। উনার রাজনৈতিক কম্পালশন আছে, তাই জন্য উনি বলতে পারবেন না যে উনার দলের লোকেরা কিভাবে শান্তিপুরে পুলিং এজেন্টদেরকে আটকে রেখেছে, কিভাবে মাকে তার ছেলেকে তালা বন্ধ করে রাখতে হয়েছে। এ কথা তো উনি স্বীকার করতে পারবেন না। এটা টিভির পর্দাতে আমরা সবাই দেখেছি। উনার রাজনৈতিক কম্পালশন আছে, তো সেটাকে নিয়ে নতুন করে বলার মতন আমার তো কোনো কিছু নেই। কেন্দ্রীয় বাহিনী ছিল এবং ভিডিওগ্রাফি হচ্ছে। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে আমার পয়েন্ট। সুজিতা, তৃণমূল কংগ্রেসের যে বিধায়ক 87% ভোট পেতে পারে তাকে মুখ্যমন্ত্রী করা উচিত। এত জনপ্রিয়তা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি জনপ্রিয়তা পেয়ে যাচ্ছে। 1,85,000 রেকর্ড হয়ে যাচ্ছে। ছাপ্পার করার একটা লিমিট থাকে। দেববাবু করবেন? আপনারা তো সুজিতা, তুমি তো ত্রিপুরায় ছিলে। যে বুথে তুমি ত্রিপুরায় ছিলে তো? ভোটার নেই, কিন্তু ভোট হয়ে গেছে ভোটার সংখ্যার বেশি। রাজীব ব্যানার্জি দলে ফিরছেন। আমি এক্ষুনি শোনালাম বন সহায়ক দপ্তর কে ঘোষণা করছে, কুণাল ঘোষ, যিনি বলেছেন সারদার বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের বর্তমান সময়ের অবস্থা। খারাপ লাগে কার জন্য সুজিতা? মুখে মাস্ক পরে, মাথায় রোগ নিয়ে যে লোকটা ভেবেছিল যে হ্যাঁ, আমি যদি মুকুল রায়কে ভোট দিই, সব্যসাচীকে ভোট দিই, আমি যদি বিশ্বজিৎ কুন্ডুকে ভোট দিই, কিংবা আমি যদি রাজীব ব্যানার্জিদেরকে ভোট দিই, তাহলে তৃণমূল বিরোধী অবস্থানে আমার ভোটটা ঠিক জায়গায় যাবে। তারা যে ভুল ছিল তা আজকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। এইখানেই আমি প্রশ্নটা রাখতে চাইছি যে এইভাবে দল পরিবর্তনে আদতে সাধারণ মানুষকে কি ঠকাচ্ছি না? যারা রাজনীতি করছেন তারা কি আদতে সাধারণ মানুষকে ঠকাচ্ছেন না? এই জায়গাটা হয়তো বোঝার জায়গা রয়েছে। আর এরকম ঘরবাপসি আর কত হবে? আর যাদেরকে গাদ্দার বলা হয়েছিল, যাদেরকে বলা হয়েছিল আর ফিরিয়ে নেওয়া হবে না, এরকম কত ফেরানো হবে? সেই দিকে আমাদের নজর থাকবে। বেশ, আমাদের সবাই আমরা আগামীতেও নজর রাখবো। আপনি এখনো বললেন না শুভেন্দু অধিকারীকে ফেরালে আপনি দলে নেবেন, হ্যাঁ কি না? শুধু এইটুকু বলুন। শায়ন, আমি আমাদের সুপ্রিয়ার সময় নেই। জয়েন করে যাবে যদি আমাদের ফেরানো হয়। আপনার মুখপাত্র স্ট্যান্ড পয়েন্ট কি? আপনি এখনো না বলতে পারলেন না। কোন দলে নেওয়া হবে কিনা সেই দিকে নজর থাকবে আমাদের। শায়ন, রাজস্বী এবং দেববাবু, আপনাদের প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীতে রাজনৈতিক প্রেক্ষাপটে কি পরিবর্তন হতে চলেছে, পুরো ভোট আসছে সামনে, সেই দিকে নজর থাকবে আমাদের। আসছে আর অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে একটা বিজ্ঞাপন বিরতির পর। করোনা আবহে 1.5 বছর পর রাজ্যে বাজলো পুরো ভোটের বাতি। 19 ডিসেম্বর কলকাতা এবং হাওড়া পুরসভার ভোট, 22 ডিসেম্বর প্রকাশ হবে 2 পুরসভার ভোটের ফল। সূত্রের খবর, কালী পুজোর পরেই পুরো ভোটের বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য নির্বাচন কমিশন। করোনা আবহে গত 1.5 বছরে রাজ্যে পুরসভার ভোট হয়নি। শেষ হয়ে গিয়েছে প্রায় 123টি পুরসভার মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলিতে বসানো হয়েছে প্রশাসক। করোনা আবহেই ভবানীপুরের উপনির্বাচন নিয়ে তৎপর ছিল তৃণমূল, জানিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সরব বিরোধীরা। ভবানীপুরে উপনির্বাচন হলে মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলির ভোট কেন হবে না প্রশ্ন তুলেছে বিরোধীরা। এবার পুরো ভোট করাতে তৎপর হলো রাজ্য। কলকাতা ও হাওড়ার পুরো ভোট করাতে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দেয় রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। সূত্রের খবর, রাজ্যের প্রস্তাবে শিলমোহর দিয়েছে নির্বাচন কমিশন।
19শে ডিসেম্বর কলকাতা ও হাওড়ায় পুরো ভোট। 22শে ডিসেম্বর 2 পুরসভার ভোটের ফল। পুরো ভোট হবে ইভিএমে। কালীপুজোর পর জারি হবে বিজ্ঞপ্তি। পুরো ভোটের বাদ্যি বাজতেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতোর। কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরো ভোটের দাবিতে সরব বিজেপি। ভোট যদি না থাকে তাহলে আরও বিভৎস অবস্থা হবে, মানুষ ভোট দিতে যেতেই পারবেন না। তার জন্য অন্তত কেন্দ্রীয় বাহিনী যদি কিছু থাকে তাহলে মানুষ যাতে ভোটটা দিতে পারে, যেমন বিধানসভা ভোটে ভোট দিয়েছেন মানুষ, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হোক, এটা আমরা চাই। পাল্টা বিজেপিকে নিশানা তৃণমূলের। বিজেপির তো কেন্দ্রীয় বাহিনী থাকলেও হারবে, কেন্দ্রীয় বাহিনী না থাকলেও হারবে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে তো বিধানসভার ভোট হলো, তারপরে উপনির্বাচন 3-0, তারপরে উপনির্বাচন 4-0। নাচতে না জানলে উঠোন বাঁকা। ঘাসফুল শিবিরের বিরুদ্ধে সরব হয়েছে বামেরা। ভোট হতেই হবে, আর কোনো বিকল্প ছিল না। সব দোষ নন্দ ঘোষ ইভিএম। আমরা বরাবরই বলি অনেক খতিয়ে দেখা উচিত, আর এখন এই ভোটে জেতার পর এখন ইভিএম ঠিক আছে তাদের কাছে। দুর্গাপুজোর আগে ভবানীপুরের উপনির্বাচন ও 2 কেন্দ্রের নির্বাচন হয়েছে। দুর্গাপুজোর পর 4 কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 25শে ডিসেম্বরের আগে ফের ভোটের বাদ্যি বাজলো রাজ্যে। অনুপম পাত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ফের রাজ্যে ধৃত এক জেএমবি জঙ্গি। সুভাষ গ্রাম থেকে অভিযান চালিয়ে আব্দুল মান্নান নামে বাংলাদেশের এক জঙ্গিকে গ্রেফতার করে অভিযুক্ত। 8ই নভেম্বর পর্যন্ত এনআইএ হেফাজতের নির্দেশ আদালতের। হরিদেবপুরের পর সুভাষ গ্রাম, এনআইএর জালে জেএমবি জঙ্গি। দক্ষিণ 24 পরগনার মল্লিকপুর পেটুয়া সর্দারপাড়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করে এনআইএ। ধৃতের নাম আব্দুল মান্নান। বুধবার অভিযুক্তকে নগর দায়রা আদালতে তোলা হলে 8ই নভেম্বর পর্যন্ত এনআইএ হেফাজতের নির্দেশ দেয় আদালত। এই কেসটা এই যে 4 জন আসামি অ্যারেস্ট হয়েছিল, তারপরে ফার্দার ইনভেস্টিগেশন করে দেখা যাচ্ছে আরও একজন আসামি রয়েছে যে জেএমবির সদস্য, এবং সেই জেএমবি থেকে বাংলাদেশি ন্যাশনাল। একে গতকাল আমরা আমাদের এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে অ্যারেস্ট করেছে, এবং সুভাষগ্রাম থেকে যে পাওয়া গেছে ওকে। গোয়েন্দা সূত্রে খবর, হরিদেবপুরে ধৃতদের সঙ্গে একই মডিউলে যুক্ত আব্দুল। হরিদেবপুরে ধৃতদের একজনের জাল আধার কার্ড বানায় অভিযুক্ত। জাল আধার কার্ড সরবরাহ করা কাজ ছিল অভিযুক্তের। হরিদেবপুর কাণ্ডে ধৃতদের জেরা করে অভিযুক্তের সন্ধান মেলে এনআইএর। অভিযুক্তের বাড়ি বাংলাদেশের খুলনায়। 4 বছর ধরে সে ওই এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকত। রিপাবলিক বাংলা। ফের রাজ্যে ধৃত এক জেএমবি জঙ্গি। সুভাষ গ্রাম থেকে অভিযান চালিয়ে আব্দুল মান্নান নামে বাংলাদেশের এক জঙ্গিকে গ্রেফতার করা হয়। সেই খবরের দিকে যেমন নজর রাখছিলাম, এর পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ যে খবরের দিকে আমরা নজর রাখব, সুপ্রিম কোর্ট অনুমতি দিয়েছে, হাইকোর্টও বহালে রেখেছে সুপ্রিম কোর্টের নির্দেশ। তবে তারপরেও ফাঁকা বাজি বাজারগুলো, কারণ সবুজ বাজি কি তা নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা। সবুজ বাজি চিহ্নিত করতে রাজ্য সরকার ভূমিকা না নেওয়াতেই ধোঁয়াশা বলে মত বিশেষজ্ঞদের। এই পরিস্থিতিতে প্রশাসনিক উদ্যোগের দিকে তাকিয়ে ক্রেতা বিক্রেতা সকলে। সবুজ বাজিতে সবুজ সংকেত দেশের শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্টের নির্দেশ বহাল রেখেছে হাইকোর্টও। ফলে সবুজ বাজি পোড়াতে কোনো বাধা নেই। তবে সবুজ বাজি কি, এই প্রশ্নেই তৈরি হয়েছে যাবতীয় ধোঁয়াশা। কারণ সবুজ বাজি যা পরিবেশের কম ক্ষতি করে, সেই বাজির সঙ্গে পরিচিতই নয় বাংলার বাজি ব্যবসায়ীরা। বিক্রেতারা সবুজ বাজি কি তা না জানায় ধোঁয়াশায় ক্রেতারাও। আর তার জেরে ফাঁকা রাজ্যের বাজি বাজারগুলো। গবেষণা সংস্থা ন্যাশনাল এনভায়রনমেন্টাল রিসার্চ ইনস্টিটিউট এবং কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের গবেষকরা সবুজ বাজি চিহ্নিত করেছেন। কম দূষণ সৃষ্টিকারী উপাদানে তৈরি বাজিকে সবুজ বাজি বলা হয়। বাজিতে বোরিয়াম নাইট্রেট ব্যবহার নেই। সোডিয়াম পটাশিয়াম নাইট্রেট নির্দিষ্ট মাত্রায় থাকবে। বাজি তৈরিতে ব্যবহার করা হয় পলিভিনাইল ক্লোরাইড। অ্যালুমিনিয়ামের ব্যবহার কম পরিমাণে করা হয়। ফুলঝুরি বা তুবড়ির মতো বাজি। কেন্দ্রীয় সংস্থা সবুজ বাজি শংসাপত্র দেয়। দূষণ 35% কম করতে সক্ষম এই বাজি। এই বাজি থেকে 30% কম ধোঁয়া নির্গত হয়। উৎপন্ন সালফার ডাই অক্সাইডের মাত্রাও কম থাকে সবুজ বাজিতে। উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের মাত্রা অত্যন্ত কম হয়। উৎপন্ন কার্বন মনোক্সাইডের মাত্রাও অল্প থাকে সবুজ বাজিতে।
দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশিকা অনুযায়ী সবুজ বাজির প্যাকেটে কিউআর কোড বাধ্যতামূলক। এই কোড নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে স্ক্যান করে জানা যাবে এই বাজি সবুজ বাজি কিনা। কিন্তু রাজ্যে তো তৈরি হয় না সবুজ বাজি। পাশাপাশি সবুজ বাজি কোন নির্দিষ্ট বাজিগুলি তা নিয়েও ধোঁয়াশায় বিক্রেতা থেকে ক্রেতারা। নেই সরকারি নির্দেশিকাও, ফলে বাজি বাজার থেকে মুখ ফেরাচ্ছেন অনেক ক্রেতা। চরকি ফরকি যেগুলো বলছিলাম এগুলো যেমন হচ্ছে গ্রিন যেগুলো সিম্বল দেওয়া সেগুলো এখন বেশি বিকছে না, 2-3টা আন্ডার পড়তে চরকি কিছু মানে রসনাই, হ্যাঁ বিস্তার তো ঠিক নলেজ নেই, মানে এই তো জাস্ট না, প্রশাসন কিছু বলেনি। সবুজ বাজি নিয়ে এই ধোঁয়াশা রাজ্য সরকারের উদ্যোগের অভাবের কারণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। রাজ্য সবুজ বাজি চিহ্নিত করতে উদ্যোগ নিলে এই পরিস্থিতি তৈরি হতো না বলে মনে করছেন তারা। আইন বিশেষজ্ঞদের মতে প্রশাসনের উদ্যোগী হওয়া উচিত এক্ষেত্রে। প্রশাসনের থেকে বা প্রশাসনিক দিক থেকে যে জায়গাটায় মানুষের অসুবিধা, গ্রিন ক্র্যাকার ব্যাপারটা পুলিশ প্রশাসনের দিক থেকে মাইকিংয়ের মাধ্যমে একটু যদি সমাজকে জানায় তাহলে এই কনফিউশনটা কেটে যায়। তামিলনাড়ুতে তৈরি হয় সবুজ বাজি। পরিবেশের কম ক্ষতি করে এমন বাজি তৈরির প্রশিক্ষণ দেওয়া হয় তামিলনাড়ুতেই। বাংলায় এমন কোনো ব্যবস্থা নেই। ফলে সবুজ বাজি চিহ্নিত করা থেকে ভিন রাজ্য থেকে বাজি নিয়ে আসতে রাজ্য উদ্যোগ নিলে ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হতো না বলে মত বিশেষজ্ঞদের। ফলে রাজ্যের বাজি বাজারগুলো ফাঁকা থাকতো না বলে মনে করছেন তারা। রিপাবলিক বাংলা। সবুজ বাজি কি? সুপ্রিম কোর্টের নির্দেশের পর ধোঁয়াশায় ক্রেতা থেকে বিক্রেতা সকলেই। এই পরিস্থিতিতে রাজ্যের ভূমিকা নিয়ে সরব বাজি ব্যবসায়ীরা। অন্য জেলার ক্রেতা এবং বিক্রেতারা ধোঁয়াশায় থাকলেও নুঙ্গির চিংড়ি পোতা বাজি বাজারে সবুজ বাজি তৈরি হচ্ছে বলে দাবি স্থানীয় বাজি ব্যবসায়ীদের। দেশের শীর্ষ আদালত অনুমতি দিয়েছে বাজি পোড়ানোয়, তবে সবুজ বাজি তৈরি করেছে যাবতীয় ধোঁয়াশা। সুপ্রিম কোর্টের নির্দেশ, কালী পুজোয় সবুজ বাজি পোড়াতে হবে। তবে কি সবুজ বাজি? তা ক্রেতা তো বটেই, বিক্রেতাদেরও জানা নেই। ফলে কোন বাজি কিনবেন আর কোন বাজি কিনবেন না তা বুঝতে পারছেন না ক্রেতারা। চরকি ফরকি যেগুলো বলছিলাম এগুলো যেমন হচ্ছে গ্রিন যেগুলো সিম্বল দেওয়া সেগুলো এখন বেশি বিকছে না, 2-3টা আন্ডার পড়তে চরকি কিছু মানে রসনাই, হ্যাঁ বিস্তার তো ঠিক নলেজ নেই, মানে এই তো জাস্ট না, প্রশাসন কিছু বলেনি। প্রশাসনের থেকে বা প্রশাসনিক দিক থেকে যে জায়গাটায় মানুষের অসুবিধা, গ্রিন ক্র্যাকার ব্যাপারটা পুলিশ প্রশাসনের দিক থেকে মাইকিংয়ের মাধ্যমে একটু যদি সমাজকে জানায় তাহলে এই কনফিউশনটা কেটে যায়। পুরুলিয়া শহরের বাজি বাজারে বিকোচ্ছে পটকা, সাধারণ মানুষ কিনছেনও, তবে সবুজ বাজি কিনছেন কিনা তা বুঝতে পারছেন না তারা। বাজির জায়গায় এখানে কেউ বিক্রি করছেন মোমবাতি, কেউ বা আবার ঘুড়ির ব্যবসা করছেন। বিক্রেতাদের দাবি এখনো পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলাতেই পৌঁছয়নি এই গ্রিন বাজি, কারণ এই সবুজ বাজি কিন্তু রাজ্যে প্রোডাকশন হয় না, সবুজ বাজি কিন্তু আসে ভিন রাজ্য থেকে। পশ্চিম মেদিনীপুর জেলার ছবিটাও একই। বিক্রেতা থেকে ক্রেতা কারুরই জানা নেই সবুজ বাজি আসলে কোনগুলো। ফলে চূড়ান্ত বিভ্রান্তিতে ক্রেতারা। সবুজ বাজি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়, চরম আর্থিক সংকটের মুখে বাজি বিক্রেতারা। এই পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা নিয়ে সরব তারা। মহেশতলা বেরিয়াম ছাড়াই সমস্ত বাজি, কিছু বাজি তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের রায়ের পর, এবং সেই সমস্ত বাজি পরিবেশ বান্ধব বাজি বিক্রি হচ্ছে। অন্য জেলার বাজি বিক্রেতা ও ক্রেতারা যখন ধোঁয়াশায়, তখন সবুজ বাজি তৈরি করে বিক্রি করা হচ্ছে বলে দাবি নুঙ্গির চিংড়ি পোতা বাজি বাজারের ব্যবসায়ীদের। তবে বাজি ব্যবসায়ীরা সবুজ বাজি তৈরির দাবি করলেও সুপ্রিম কোর্টের নির্দেশের পর ধোঁয়াশার জেরে বাজি ক্রেতার ভিড় নেই চিংড়ি পোতা বাজি বাজারে। একে করোনা হয়ে কমেছে বাজি বিক্রি। সুপ্রিম কোর্টের নির্দেশের পর ধোঁয়াশার জেরে বাজি থেকে মুখ ফেরাতে হচ্ছে অনেক ক্রেতাকেই। ফলে চরম সমস্যায় পড়েছেন বাজি ব্যবসায়ীরা। রিপাবলিক বাংলা। খোলা তারে যতুগৃহ বড়বাজার। খোলা তার রয়েছে বিদ্যুতের মিটার, যে কোনো মুহূর্তে ঘটতে পারে কোনো দুর্ঘটনা। খবর করতে গেলে বাধা রিপাবলিক বাংলাকে।
কখনো বাগরি মার্কেট, কখনো নন্দুরাম মার্কেট। বারবার বিধ্বংসী আগুনের গ্রাস দেখেছে শহর কলকাতা, কিন্তু তবুও হুঁশ ফেরেনি। দীপাবলির আগে খোলা তারে ব্যস্ততম বড় বাজারে যৌতুক গৃহের ছবি ধরা পড়ল। বাগরি মার্কেটের ঠিক পাশের বিল্ডিং 72 নম্বর বিল্ডিং, সেখানে দেখতে পাচ্ছি যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিদ্যুতের তার। শুধু তাই নয়, যেই ডালা থেকে একের পর এক আগুন লেগেছিল, বাগরি মার্কেটেও যে ডালা থেকে আগুন ছড়িয়েছিল, সেই ডালা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চারিদিকে ডালা রয়েছে। উদাসীন ব্যবসায়ীরাও। আমি কি করব দাদা, আমি তো কিছু করতে পারবো না। তার লটক রা, ও সরকার দেখেগা, তার লটক রা। খবর করতে গিয়ে বাধার মুখে পড়তে হলো রিপাবলিক বাংলাকে। যে এইখানে পলিথিনের তাগুলো রেখে দিয়েছে, মালিক থেকে জিজ্ঞেস করুন, আমি কিছু নেই। আপনি টেনে হিসাব বার করলেন, আপনি বলুন, আপনি যান, আপনি বলুন, আমি কিছু বলতে পারবো না। এভাবে লোকে মানে দাদা। খোলা তারে মৃত্যুর ছবি দেখেছে শহর। খোলা তারের বিরুদ্ধে লাগাতার ক্যাম্পেইনও চালিয়েছে রিপাবলিক বাংলা। উদাসীনতার ছবি দেখাতেই কি বাধা রিপাবলিক বাংলাকে? প্রশ্ন উঠছে। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরের সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা। টিকাকরণের কর্মসূচি ধীর গতিতে চলছে, এরকমই খবর গেছিল প্রধানমন্ত্রীর দপ্তরে। এরপর ৪৫টি জেলা শাসকদের সঙ্গে বৈঠকে তাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী। কোনো প্রকারের গাফিলতি করা চলবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি ভারত ১০০ কোটি টিকাকরণ সম্পূর্ণ করেছে। গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী স্বয়ং এই টিকাকরণ কর্মসূচির সূচনা করেন। ৯ মাসের মধ্যে বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে এই ঐতিহাসিক লক্ষ্য পূরণ করে ভারত। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া প্রধানমন্ত্রীর দপ্তরে খবর দেন, দেশের একাধিক জেলায় টিকাকরণ ধীর গতিতে চলছে। এরপরই জরুরি ভিত্তিতে জেলা শাসকদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে প্রধানমন্ত্রী সতর্ক বার্তা দিয়েছেন, টিকাকরণে কোনো গাফিলতি নয়, সামান্য গাফিলতি মানেই বিপদ। ১০০ কোটি টিকাকরণের পর গাফিলতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। জেলা শাসক ও মুখ্যমন্ত্রীদের এই সতর্ক বার্তা শুনিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, দ্রুত গতিতে দ্বিতীয় ডোজ নিতে হবে। বাড়ি বাড়ি গিয়ে টিকা নিয়ে প্রচারে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। अब हर घर टीका, घर घर टीका, इस जज्बे के साथ हम सबको घर घर पहुंचना है। অরুণাচল প্রদেশ, আসাম, ছত্তিশগড়, দিল্লি, হরিয়ানা, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, তামিলনাড়ু সহ মূলত 12টি রাজ্যে বিভিন্ন জেলায় টিকাকরণে ধীর গতিতে চলছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর। এই 12টি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এদিন অংশগ্রহণ করেন। এই রাজ্যগুলির কাছে প্রায় 15 কোটি টিকা রয়েছে তা জানিয়ে তার নির্দেশ যত শীঘ্র সম্ভব তা বাস্তবে রূপায়ণ করতে হবে। রিপাবলিক বাংলা। রাজীব বিরোধিতায় অনড় কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবারে নাম না করে রাজীবকে বিধে গান ধরলেন শ্রীরামপুরের সাংসদ। রাজীবকে নিয়ে দলের শীর্ষ নেতৃত্বেও যে ক্ষোভ রয়েছে তা প্রকাশ্যে এলো আরও একবার। মমতাদি নির্বাচনের মিটিংয়ের সময় ডোমজুড়ে বলেছিল যে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ৩-৪টে বাড়ি আছে গড়িয়াহাটে, তার টাকার ট্রানজাকশন চলছিল দুবাইয়ে। তা সত্ত্বেও কেন তাকে নেওয়া হলো সেটা শীর্ষ নেতৃত্বরা বলতে পারবেন। ত্রিপুরায় গিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যোগ দেওয়ার পর এভাবেই তার বিরোধিতা করেছিলেন শ্রীরামপুরের সাংসদ। চন্দননগরে একটি কালী পুজোর উদ্বোধনে গিয়ে এবার আরও এক ধাপে গিয়ে গানের সুরে নাম না করে রাজীবকে বেদলেন কল্যাণ। জানি না শঙ্খ ছিলের ভাসিয়ে ডানা, ও আমি দুই নদীতেই নাচি, তৃণমূলে নাচি, বিজেপিতে নাচি, ও এপার ওপার কোন পারে জানি না, ও আমি সব পারেতেই আছি, মাগের জলে ভাসিয়ে ডিঙা, ও আমি মাঝ দরিয়ায় ভাসি, দৌড়ে চলে যাবো মা বলে, আবার চলে যাবো আমি মোদির কাছে, ও এপার ওপার কোন পারে জানি না। প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করে বারবার খবরের শিরোনামে আসেন কল্যাণ। বিরোধী দলের নেতাদের বেঁধেন চাঁচা ছোলা ভাষায়।
কিন্তু তার নিশানা দলের এক নেতা, যিনি কিনা রাজ্যের মন্ত্রীও ছিলেন এক সময়। গান বাঁধলেও আলাদা করে এ নিয়ে মন্তব্যে নারাজ করলেন। কথা বলবো না, যা বলার বলে দিয়েছি, যা বলার বলে দিয়েছি, তো আর কি আছে? এরকম আরো অনেকে আছে, দেখতে থাকুন আর শুধু। তৃণমূল দলে আদর্শের অভাব আছে বলে পাল্টা কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই ধরনের লোক যারা 6 মাস আগে একরকম কথা বলেছেন, 6 মাস পরে আর এক রকম কথা বলছেন, এবং যারা কোনো আইডিওলজিতে বিলিভ না করে দলবদল করেন, তাদেরকে খুব একটা ভালো চোখে দেখে না বলে আমার মনে হয়। রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘর ওয়াপসি নিয়ে দলের অভ্যন্তরেই নানা কানাঘুষো শুরু হয়েছে। প্রকাশ্যে মুখ খুলতে না পারলেও ভেতরে ভেতরে অসন্তোষ প্রকাশ করেছেন দলীয় নেতৃত্বের একাংশ, কিন্তু মতানৈক্য প্রকাশ্যে আনলেন কল্যাণ। রিপাবলিক বাংলা।